নির্বাচন কমিশনে গিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি বিএনপির। সিটি নির্বাচনে দলের পক্ষে আব্দুল আউয়াল মিন্টু ও আব্দুস সালামের মনোনয়নপত্র সংগ্রহ। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত সরকার। অতীতে স্বাধীনতা বিরোধীদের হাতেই পদক তুলে দিয়ে সম্মাননার অবমাননা করা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। 7 বিশিষ্ট ব্যক্তিত্বকে দেয়া হল সম্মাননা। পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মৃত্যুর মিছিলে যোগ হল আরও 2 জনের নাম। 6 বোনের একমাত্র ভাই ইয়াদুলকে হারিয়ে মাগুরার স্বজনদের মাতম। এবং আইএসের কাছ থেকে 2 বাংলাদেশির মুক্তির খবরে পরিবারের স্বস্তি, তবে দেশে ফিরে না আসা পর্যন্ত কাটছে না শঙ্কা। সংবাদের সঙ্গে আছি সাইফুল রুদ্র। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করেছেন শত নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বেরিয়ে ব্রিফ করেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় পেছানো সহ বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশন তাদের প্রস্তাব বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ও অধ্যাপক মাহবুবুল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ খান। তারা প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনায় অংশ নেন। টানা 4র্থ দিনের মতো আজও ঢাকা সিটি উত্তর ও দক্ষিণের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। বিকেলে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু ও আব্দুস সালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। সকাল 10টা থেকে রাজধানীর পশ্চিম আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয় ও দক্ষিণের মহানগর নাট্যমঞ্চ থেকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা আব্দুস সালামের পক্ষে মনিরুল ইসলাম এবং ঢাকা উত্তরে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার 2 ছেলে। এছাড়াও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির পক্ষে ইকবাল হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সমর্থিত বজলুর রশিদ ফিরোজ, জাসদ সমর্থিত মোহাম্মদ শহীদুল ইসলাম সহ মোট 8 জন আজ মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ফকির মুসলিউদ্দিন ও এসএম আবু তাহের খান নামের 2 জন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ শামসুল আলম চৌধুরী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী ইখলাস উদ্দিন মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। সকালে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এই কারণ দর্শানোর কথা নিশ্চিত করেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় সকল প্রার্থীকে এ থেকে বিরত থাকারও আহ্বান জানান। সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দেশে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলেও দাবি করেন তিনি। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শিল্পমন্ত্রী বলেন, নতুন করে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। দোকানপাট খুলছে, রাস্তাঘাটে যানবাহন বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে বেশি, সবকিছু স্বাভাবিক অবস্থা আছে। তবে তারপরে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অত্যন্ত তৎপর রয়েছেন যে এই যে একটা দম নিল তারা এরপরে আবার কোনো নতুন উদ্যমে আসেই না, সেই ব্যাপারে তাদের সতর্ক দৃষ্টি রয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচন হবে, সেই নির্বাচনের ব্যাপারেও তারা ইতিমধ্যে একটা জরিপ করে সেইভাবে প্রস্তুতি নিচ্ছে যাতে করে যারা মাসেল পাওয়ার তারা এই মাসেল পাওয়ার নিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে কোন রকম বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করতে না পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না অতীতে তাদেরকেও স্বাধীনতা পদক দিয়ে জাতীয় সর্বোচ্চ পুরস্কারকে কলঙ্কিত করা হয়েছে।
ওসমানী মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ক্ষমতা ভোগ করা নয়, জনগণের প্রতি দায়িত্বশীল থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবছর 7 জন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক দেয়া হলো। ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা পদক তুলে দেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী, শহীদ মামুন মাহমুদ, শাহ এএমএস কিবরিয়াকে এবছর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। এছাড়া সাহিত্যে ডক্টর আনিসুজ্জামান, সংস্কৃতিতে নায়ক রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণে ডক্টর মোহাম্মদ হোসেন মণ্ডল এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রয়াত সন্তোষ গুপ্তকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। পদকপ্রাপ্তদের পক্ষে অধ্যাপক আনিসুজ্জামান এক প্রতিক্রিয়ায় বলেন, প্রত্যেকের জীবনেই এটি শ্রেষ্ঠ সম্মান। যারা চলে গেছেন তারা সম্পূর্ণ গৌরব নিয়ে চলে গেছেন। আপনারা প্রার্থনা করবেন আমরা যারা আছি তারা যেন জীবনের বাকি দিনগুলো এই পুরস্কারের মর্যাদা রক্ষা করে চলতে পারি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, অতীতে স্বাধীনতা বিরোধীদের এই পুরস্কার দিয়ে জাতীয় পুরস্কার কলঙ্কিত করা হয়েছে। এই পুরস্কার কোনো একটা সময় ছিল যখন এমন এমন লোকদের এই স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসই করত না, বরং হানাদার বাহিনীর দোসর হিসেবেই এদেশের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু তাদেরকেও পুরস্কার দিয়ে এই পুরস্কারকে কলঙ্কিত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু দল ও মুষ্টিমেয় কিছু লোকের জন্য বাংলাদেশ হেয় হবে, এটা গ্রহণযোগ্য নয়। আমরা স্বাধীনতা এনেছি, আমরা চাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে, আমরা চাই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে, বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই তো আমাদের লক্ষ্য। ধ্বংস নয়, আমরা উন্নতি চাই, আমরা জঙ্গিবাদী কর্মতৎপরতা চাই না, আমরা শান্তি চাই, বাংলাদেশের মানুষ শান্তি চায়, একটা বাংলাদেশ হবে বিশ্বের শান্তিপূর্ণ একটি দেশ। জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে একটি মহল দেশের অগ্রযাত্রা ব্যাহত করছে উল্লেখ করে শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতাও চান। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। মাগুরার মুখিরঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাক শ্রমিক ইয়াদুলকেও বাঁচানো গেল না। ঘটনার 5 দিন পর সকাল 9:30টায় ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 6 বোনের এক ভাই ইয়াদুলকে হারিয়ে দিশেহারা পরিবার, উপার্জনেরও নেই কেউ। এদিকে হামলার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা বলছে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। শরীফুল ইসলামের রিপোর্টে আরও বিস্তারিত। পরিবারের 7 ভাই বোনের মধ্যে একমাত্র ছেলে ইয়াদুল। বাবা আগেই মারা যাওয়ায় সংসারের হাল ধরে থাকা একমাত্র অবলম্বনকে হারিয়ে শোকে হতবিহ্বল বৃদ্ধা মা আর বোনেরা, আর স্বামীকে হারিয়ে পাগল প্রায় তার স্ত্রী। স্বজনরা জানান, বেঁচে থাকার তাগিদে হরতাল অবরোধের শঙ্কা মাথায় নিয়েই পথে নেমেছিলেন ট্রাক হেল্পার ইয়াদুল, কিন্তু দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় কেড়ে নিল তাদের সব স্বপ্ন। আমার ঘর দরজা কিছু নেই, আমার কালি পিঠে পড়ে রয়েছে, আমার কালি পিঠে পড়ে রয়েছে, আমার মনে গেলে আমি সাবাদ বাড়ি পথে পথে বেড়াচ্ছি। কালি গাড়ি আসতে চার অমনি বোম মারিছে আর আধা ঘন্টা পরে আমার ভাই পুড়িছে কালি রে। কত কথা বলে কি তোমরা ফিরাই দিবানে? আমার ভাইয়ের মতো এরকম কত ভাই শেষে যাবে, এ সমস্ত বন্ধ করেন আপনারা, আমরা শান্তি মতো বসবাস করতে চাই। মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। যারা জড়িত এই ধরনের নাশকতাকারী যারা, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। গত 21 মার্চ মাগুরার মগিরঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় এর আগে প্রাণ হারিয়েছেন আরও 3 শ্রমিক। এছাড়া দগ্ধ আরও 4 শ্রমিক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 90% পুড়ে যাওয়ায় ইয়াদুল মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ইনহেলেশন বার্ন ছিল, এই বার্নটা 90% মানে তার সিভিয়ার বার্ন। এই রুগী আসলে এমনি নর্মালি স্পটে অনেক সময় মারা যায়, তবু আমাদের এখানে আসা তাড়াতাড়ি তারা আসে এবং আমাদের ট্রিটমেন্টের অগ্রগতির কারণে আসলে আমরা কিছুদিন সে বেঁচে ছিল। বাকি যারা আছে তারাও সবাই আশঙ্কাজনক অবস্থা। সংসারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অন্ধকারে নামা পরিবারটি সরকারের কাছে চাইছেন আর্থিক সহ সার্বিক সহায়তা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
এদিকে 18 মার্চ চাঁদপুরে পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক হেলপার খোরশেদ দুপুরে ঢাকা মেডিকেলে মারা গেছেন। নাশকতাকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে এখন ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা এলাকার সড়কগুলোকে টার্গেট করেছে। চলমান অবরোধ ও হরতালে গত 2.5 মাসে এই পথে পেট্রোল বোমা হামলায় নিহত ট্রাক চালক মুক্তিযোদ্ধা ইউসুফ সহ দগ্ধ হয়েছেন কমপক্ষে 20 জন। এ পথের যাত্রীরা বলছেন নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হওয়ায় এই ধরনের ঘটনা ঘটছে। অন্যদিকে পুলিশ বলছে নিরাপত্তা শিগগিরই আরও জোরদার করা হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন বক্তিয়ার মুন্না। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এই 3 জেলার 65 কিলোমিটার দৈর্ঘ্যের আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন যানবাহন চলাচলের সংখ্যা 5000-এরও বেশি। আর এসব যানবাহনের নিরাপত্তায় ফেনীর দাগনভূঞার 18 কিলোমিটার অংশে পুলিশের টহল দল রয়েছে 4টি। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে 27 কিলোমিটার পথে বিজিবি, র্যাব ও পুলিশের টহল দলের সংখ্যা 20টিরও বেশি। এই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নাশকতা অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও বাড়ছে ফেনী নোয়াখালী মহাসড়কে। এই মহাসড়কে বাস, ট্রাক সহ ছোট বড় যানবাহনের ওপর প্রায় চলছে ককটেল, পেট্রোল বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা। সে সাথে এই পথের যাত্রীদের বাড়ছে আতঙ্ক। জীবনের তাগিদে আমরা এখন রিস্ক নিয়ে চলাফেরা করতেছি রাস্তাঘাটে। গাড়ি কি অ্যাম্বুলেন্স ওরা কিছু দেখতেছে না, যখন তখন পেট্রোল বোমা মারতেছে। ঢাকা চট্টগ্রাম রোডে আন্দোলন বা হামলা করার সুযোগ পাইছে না, গ্রাম রোডে করতেছে। যে জায়গাতে প্রশাসন নাই ও জায়গাতে নাশকতাকারীরা সুযোগ পাইতেছে, গাড়ির উপর আক্রমণ করতেছে। আগে তো পুলিশ বিজিবি আমরা ঘন ঘন দেখতাম, কিন্তু এখন 2-3 ঘন্টা পরে পুলিশের গাড়ি একটাও দেখা যায় না। এদিকে দাগনভূঞা থানার পরিদর্শক জানালেন, ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে। হঠাৎ করে নাশকতা বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে, সেই ক্ষেত্রে আমি মনে করি টহল আরো বৃদ্ধি করার প্রয়োজন আছে এবং এই বিষয়ে মাননীয় পুলিশ সুপার মহোদয় সার্বক্ষণিক তদারকি করছেন এবং উনি আরো টহলের ব্যবস্থা নিচ্ছেন। পুলিশের হিসেব মতে গত 2.5 মাসে নাশকতার ঘটনায় দাগনভূঞা থানায় বিএনপি ও জামায়াতের 242 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে 60টি। এদের মধ্যে 23 মার্চ পর্যন্ত এজাহারভুক্ত আসামি 44 জন সহ গ্রেফতার হয়েছে 73 জন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। সময় সংবাদে আরও থাকছে। বিএসএফের আইনজীবীর অসুস্থতার কারণ দেখিয়ে ফেলানী হত্যা মামলার পুনর্বিচার কাজ মুলতবি, আগামীকাল আবারও শুনানি। এবং কাল সিডনিতে মাঠে গড়াচ্ছে আরেক সেমিফাইনাল। ফাইনালে যেতে অস্ট্রেলিয়া ভারতের ক্রিকেটাররা ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সৌন্দর্য বর্ধন সহ ধোঁয়া মোছার কাজ শেষ হচ্ছে আজই। প্রস্তুতির কারণে 26শে মার্চের প্রথম প্রহর পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। আরও জানাচ্ছেন তানিন মেহেদি। স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রতি বছরই দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। 44তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতির শ্রদ্ধা ও ভালোবাসায় বরণ হতে প্রস্তুত করা হচ্ছে স্মৃতিসৌধ। মূল বেদিতে চলছে ধোঁয়া মোছা আর রং তুলির শেষ আঁচড়। আমরা এখানে কাজ করতে চলতেছে আজকে 8 থেকে 9 দিন পর্যন্ত। 9 থেকে কাজ চলতেছে, এখানে ধোয়া কাজ চলতেছে, ঝাড়ু দেওয়া চলতেছে, রং দেওয়া চলতেছে। আমরা এই রং দিতেছি, রঙের কাজ করতেছি 27 জনে, আজ 8-9 দিন ধরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জনে আমরা এই 26শে মার্চ উপলক্ষে যার যার দায়িত্ব নিয়ে কাজ করতেছি। স্মৃতিসৌধে ঢোকার মূল ফটক থেকে স্মৃতিসৌধের বেদি পর্যন্ত রাস্তার দুই পাশে লাগানো হয়েছে ফুল গাছ। রং বেরঙের এসব ফুল গাছের পরিচর্যা করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা হয়েছে। গত 2 সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী এই কাজের সাথে অক্লান্ত পরিশ্রম করেছে। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে দিবসের প্রথম আনুষ্ঠানিকতা। এরপর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তানিন মেহেদি, সময় সংবাদ, সাভার, ঢাকা। লিবিয়ায় ইসলামী জঙ্গি সংগঠন আইএসের কাছ থেকে 2 বাংলাদেশের মুক্তির খবরে স্বস্তি ফিরেছে তাদের পরিবারে। পাশাপাশি এদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনারও দাবি জানান তারা।
গতকাল মোবাইল ফোনের মাধ্যমে নোয়াখালীর আনোয়ার হোসেনের মুক্তির খবর জানতে পারেন স্বজনরা। বর্তমানে তিনি লিবিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তারা। 2010 সালে চাকরি নিয়ে প্রথম লিবিয়া যান বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের গয়েসপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। গত 6 মার্চ আনোয়ার হোসেন অপহৃত হন বলে খবর পায় তার পরিবার। এদিকে গত রাত 12:30টার দিকে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস থেকে জামালপুরের হেলাল উদ্দিনের মুক্তির খবর জানানো হয়। বর্তমানে লিবিয়ার একটি হাসপাতালে তিনিও চিকিৎসাধীন আছেন বলে উল্লেখ করেন বাংলাদেশি দূতাবাস। হেলাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের বাসিন্দা। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তার স্বজনরা। আমার 5টা ছেলে মেয়ে, নাকি আমার স্বামীর জীবিত খবর পাইছি। আমার স্বামী কেছেন, আমি সুস্থ হলে ফিরে পাই। আজ আমরা পাইছি যে আমার বাবা জীবিত আছে। আমার বাবাকে সুস্থ হলে দেশে ফিরে পাই। সরকারের কাছে এই আবেদন। হেলালকে জঙ্গিরা ছেড়ে দিয়েছে, উনি হসপিটালে আছে, সুস্থ করে এই সরকারের কাছে আমাদের অনুরোধ যেন অতি তাড়াতাড়িতে হেলালকে আমাদের মাঝে ফিরে দেয়। এদিকে আনোয়ার হোসেনের মুক্তির খবরে তার স্ত্রী মারুফা খাতুন আশা করেন শিগগিরই আনোয়ার হোসেন নিরাপদে দেশে ফিরে আসবেন। সকালে রাজধানীর একটি বাসায় সময় সংবাদের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ফোনটা ধরে খুব কাঁদছে, কান্নার পর তারপরে মানে কিছুক্ষণ চুপ ছিল, চুপ থেকে বলতেছে আমি আনোয়ার। পরে বলল যে আমি ভালো আছি, টেনশন করিও না, তবে আমি অনেক দূরে আছি। এর আগেও যখন ছিল 32টা দিন তখনও অনেক কষ্ট ফিল করছি, এখনো একই কষ্ট, বারবার এত কষ্ট পেতে ইচ্ছে না। আমি আমার আর দরকার নেই, কারণ যদি টাকা পয়সা যদি সুখ শান্তি না হয় তাহলে এই টাকার দরকার নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে গত 5 দিনে বিভিন্ন পদে 500-র বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর এর মধ্যে মেয়র পদে 11 জন, কাউন্সিলর পদে 440 এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 79 জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে নগরীর নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সম্ভাব্য প্রার্থীরা। আজ সাধারণ কাউন্সিল পদে 16 এবং সংরক্ষিত মহিলা আসনে 6 জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দেননি। আগামী 29 মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আজকের মধ্যে বিএনপির দলীয় সমর্থনের সিদ্ধান্তের কথা জানা যাবে বলে জানিয়েছেন বিএনপি সমর্থিত বর্তমান মেয়র এম মঞ্জুর আলম। দলীয় সিদ্ধান্ত ও শারীরিক অবস্থা অনুকূলে থাকলে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রথম হবে দলের সিদ্ধান্ত, ইলেকশন কিভাবে কি পদ্ধতি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ওনারা প্রার্থী কে হবে, আজকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীটা ঘোষণা করবেন। জনগণ যদি চায়, দল যদি সমর্থন দেয়, আমার শারীরিক অবস্থা পারিবারিক বিবেচনা করে যদি হয় ইনশাআল্লাহ, তাহলে সব অনুকূলে থাকলে আমি ইলেকশনে যাব। কাল মাঠে গড়াবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে স্বাগতিক ও অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার। দুই দলই দারুণ ফর্মে থাকায় জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। আগামীকাল সিডনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9:30টায়। গ্রুপ পর্যায়ের সব ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করে ভারত। তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় ছিল প্রশ্নবিদ্ধ। যদিও সেসব পেছনে ফেলে সিডনিতে ইতিহাস রচনা করতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর সিডনির উইকেট স্পিন সহায়ক হওয়ায় অশ্বিন ও জাদেজাকে নিয়েই একাদশ সাজাতে পারে টিম ইন্ডিয়া। ফলে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে ধোনির দল। অন্যদিকে আসরে একমাত্র নিউজিল্যান্ডের কাছেই হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া, কিন্তু সব বিভাগেই দারুণ ফর্মে আছে মাইকেল ক্লার্কের দল। এছাড়া খেলাটা সিডনিতে হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে থাকবে ক্যাঙ্গারুরা, কেননা ঐতিহাসিক এই মাঠে ভারতের বিপক্ষে গেল 35 বছরে কেবল একটি ওয়ানডেতেই হেরেছে অজিরা। আর এই পর্যন্ত 6 বার সেমিফাইনালে খেলে প্রতিবারই জয় পাওয়ার রেকর্ডও বাড়তি আত্মবিশ্বাস যোগাবে অস্ট্রেলিয়াকে। আর উইকেট দেখে শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আসতে পারে স্বাগতিকদের। বিএসএফের আইনজীবীর অসুস্থতার কারণ দেখিয়ে আজকের মতো মুলতবি করা হয়েছে বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার পুনর্বিচার কাজ। আগামীকাল আবারও শুনানির দিন ধার্য করা হয়েছে।
ভারতের কুচবিহার জেলা সদরের সোনারী এলাকায় বিএসএফ এর সেক্টর সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে এই বিচার কাজ শুরু হবার কথা ছিল, কিন্তু পাবলিক প্রসিকিউটর অসুস্থ হয়ে পড়ায় আজ মামলা কাজ মুলতবি রাখা হয়। 2014 সালের 22 সেপ্টেম্বর থেকে পুনর্বিচার কার্যক্রম শুরু হয়। এক দফা সাক্ষ্য গ্রহণ শেষে ওই বছরের 20 নভেম্বর বিচার কাজ মুলতবি ঘোষণা করেন বিচারকের আদালত। 2011 সালের 7 জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। ওই ঘটনায় মামলা দায়েরের পর 2013 সালের 5 সেপ্টেম্বর ভারতের কুচবিহারে বিএসএফ জেনারেল সিকিউরিটি ফোর্স আদালত রায় দেয়। রায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করলে ফেলানীর বাবা মা রায় প্রত্যাখ্যান করায় মামলার পুনর্বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর এবং ছাত্র সংসদের জিএস জমির উদ্দিন হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাসির সহ শিবিরের 13 নেতাকর্মী। দীর্ঘ 21 বছর পর দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রিজা তারিক আহমেদ এই রায় ঘোষণা করেন। মামলায় 21 জনকে সাক্ষী হিসেবে রাখা হলেও মাত্র 9 জন আদালতে গিয়ে সাক্ষ্য দিয়েছেন। মামলার এজাহারভুক্ত 15 আসামির মধ্যে শুধুমাত্র শিবির ক্যাডার নাসির কারাগারে ছিলেন। এছাড়া জামিনে থাকা 5 আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। চার্জশিটভুক্ত 2 আসামি হুমায়ুন ও টিপু আগেই মারা যাওয়ায় তাদের বিচারে অন্তর্ভুক্ত করা হয়নি। মামলার বিবরণে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 1994 সালের 20 নভেম্বর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর ফরিদ এবং ছাত্র সংসদের জিএস জমির উদ্দিন। এ ঘটনায় নিহত জমির উদ্দিনের বড় ভাই আজিম উদ্দিন বাদী হয়ে তৎকালীন পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ অত্র মামলা সন্দেহাতীতভাবে আসামিদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে না পারায় খালাস দিয়েছে। আমরা অত্যন্ত খুশি, আসামিরা ন্যায় বিচার পেয়েছে। আসামিরা ছিল নির্দোষ, তাই তাদের বিরুদ্ধে তারা খালাস পেয়েছে। জাস্টিস দিলে জাস্টিস ডিনাইড। এখন বিচার যদি বিলম্বিত হয়, মানুষ ন্যায় বিচার পাবে না, পায় না, এবং তার প্রমাণ হচ্ছে আজকের এই ঘটনা। সালে যারা মুক্তির লড়াইয়ে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বড় একটি অংশ ছিল কিশোর মুক্তিযোদ্ধা। এমনই মুক্তিযোদ্ধা ছিলেন টাঙ্গাইলের ইব্রাহিম মিয়া, শাহান আলী ও ফজলুল হক। মুক্তির রণাঙ্গনে বড়দের সাথে কাঁধ মিলিয়ে অংশ নেওয়া কিশোররা এখন বয়োজ্যেষ্ঠ। তাদের স্মৃতিতে এখনও জ্বলে 71। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে দেয়া বঙ্গবন্ধুর এ ভাষণ রেডিওতে শুনেছিলেন টাঙ্গাইল সদর উপজেলার বড়ুহা গ্রামের ছেলে ইব্রাহিম মিয়া ও শাহান আলী। বঙ্গবন্ধুর সে ভাষণের পর উদ্বুদ্ধ হন তারা। 26 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী দেশে হত্যাযজ্ঞ শুরু করলে দু বন্ধু পালিয়ে ভারতে চলে যান প্রশিক্ষণ নিতে। আমার বাপের ট্রাঙ্কের থেকে টাকা চুরি করে নিয়ে ইব্রাহিমের সাথে সরাসরি যমুনাতে নদী চোখে একবারে ভারতে 28 দিন ট্রেনিং করার পরে আমরা আসি। প্রথম ট্রেনিং করে আসি আমরা পুরাকাশি, আমাকে হাতের পত্র গোলাবাড়ি সবকিছু পুরাকাশি আসার পর দিয়ে দেয়। পুরাকাশি আসার পরে 2 দিন পর বাইরাঙ্গা যুদ্ধে অংশগ্রহণ করলাম। তবে স্বাধীনতার 44 বছর পরেও সব যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ তারা। এই দেশে আউল বদর রাজাকারের বিচার হতেই হবে, হতেই হবে। এটি আমাদের দৃঢ় সংকল্প এবং সরকারের কাছে এটি আমাদের প্রত্যাশা। ফাঁসি আদেশ আসতেছে কিন্তু তাদের কার্যকরী করা হচ্ছে না কেন? তার সবসময় আমরা প্রতিবাদ, আমার ব্যক্তিগতভাবে তার প্রতিবাদ জানাই। টাঙ্গাইলের আরেক কিশোর মুক্তিযোদ্ধা হুমায়ুন মিয়া। হানাদারের আক্রোশে দেশ যখন লন্ডভন্ড, তখন বাবার অনুমতি নিয়েই ভারতে প্রশিক্ষণ নিতে যান তিনি। ট্রেনিং নেওয়ার পরেই প্রথমে আমরা মহেন্দ্রনগর 11 সেক্টরে আসি। 11 সেক্টরে আসার পরে ওখানে আমাদের কর্নেল তাহের ছিল, তখন মেজর তাহের, উনি আমাদেরকে জায়গায় জায়গায় অপারেশন পাঠায়। দেশকে শত্রুমুক্ত করতে মাত্র 16 বছর বয়সে মুক্তির রণাঙ্গনে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন ইছাপাশা গ্রামের ফজলুল হক। বারডাঙ্গা যুদ্ধ হইলো, আমাদের সন্ধ্যায় পাঠাইলো। সন্ধ্যায় আমরা গেলাম, শেরপুর থেকে 3টা গাড়ি আসে, মিলিটারি গাড়ি। ওই 3টা গাড়ি যেমন বোমা বাইতে রাখছিল রাস্তায়, 3টা গাড়ি ধ্বংস হয়ে যায়। জীবনের শেষ ভাগে এসে এসব মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি 71-এর সকল ঘাতকদের বিচার কার্যকর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ করার। সময় সংবাদ, টাঙ্গাইল।
শুক্র ও শনিবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরের তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা থাকবে। আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ঢাকার 2 সিটি নির্বাচন ও চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকার ট্রেজারি চালান বা পে অর্ডার অথবা তফসিলি রসিদ সংগ্রহের সুবিধার্থে এসব এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের বাইরের খবর। ফ্রান্সে বিধ্বস্ত জার্মানির বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বের্না কেসনোভা। স্পেন থেকে জার্মানিগামী ওই বিমানের 150 আরোহীর কেউ জীবিত নেই বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ। এদিকে বুধবার দ্বিতীয় দিনের মতো দুর্ঘটনা কবলিত এলাকায় হেলিকপ্টারের সাহায্যে দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে বৈরী আবহাওয়ার কারণে আল্পস পর্বতমালায় বিমানের যাত্রীদের মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের অভিযান ব্যাহত হচ্ছে। এর আগে ফ্রান্সের এয়ার ট্রাফিক কন্ট্রোল জানায় বিধ্বস্ত হবার আগে বিমানটি থেকে কোনো ধরনের বিপদ সংকেত পাঠানো হয়নি। এ সময় আবহাওয়াও স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন তারা। ফ্রান্স ও স্পেনের সরকারি সূত্র জানায় 16 স্কুল শিক্ষার্থী সহ বিমানের 150 জন আরোহীর মধ্যে 67 জার্মান, 45 জন স্পেনীয়। মঙ্গলবার 144 যাত্রী ও 6 ক্রু সহ স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির রুসেলফটর্ফ যাত্রার পথে ফ্রান্সের আল্পস পর্বত এলাকায় বিধ্বস্ত হয় জার্মানির এয়ারলাইন্স জার্মান উইংসের ফ্লাইট 4U9525। অস্ট্রেলিয়া র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল, তাই 1 নম্বর দলের মতোই সেমিফাইনালে পারফর্ম করে অস্ট্রেলিয়া জয় তুলে নেবে বলে মনে করেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। অন্যদিকে বড় ম্যাচের চাপ কিভাবে সামলাতে হয় তা জানা আছে ভারতের, তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী রোহিত শর্মা। একই সঙ্গে হাই ভোল্টেজ এই ম্যাচে স্লেজিং হলেও তাতে সমস্যা হবার কথা না বলেই মনে করছেন শর্মা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসব বলেন তারা। বিশ্বের 1 নম্বর দল আমরা, ভালো পারফর্ম করছি বলে আমাদের নিয়ে সবার অনেক আশা। ভারতের বিপক্ষে আমরা অনেক খেলেছি, তাই তাদের দুর্বলতা ও শক্তির জায়গাগুলো আমাদের ভালো মতোই জানা। পুরো টুর্নামেন্টে ছেলেরা দারুণ খেলেছে, তাই নিজেদের সর্বোচ্চটা দিতে পারলে আমরা শুধু ভারতই না যে কোনো দলকেই হারাতে পারবো। উইকেট যেমনই হোক আমাদের আত্মবিশ্বাস আছে আমরা ভালো খেলবো। বড় ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতাও আছে আমাদের। এছাড়া আমাদের বোলাররা দারুণ বল করছে, তাই সিডনিতে জয় তুলে নিয়ে ফাইনালে খেলতে চাই আমরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন কমিশনে গিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি বিএনপির। সিটি নির্বাচনে আব্দুল আউয়াল মিন্টু ও আব্দুল সালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত সরকার। অতীতে স্বাধীনতা বিরোধীদের হাতেই পদক তুলে দিয়ে সম্মাননার অবমাননা করা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। 7 বিশিষ্ট ব্যক্তিত্বকে দেয়া হলো সম্মাননা। পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও 2 জনের নাম। 6 বোনের একমাত্র ভাই ইয়াদুলকে হারিয়ে মাগুরায় স্বজনদের মাতম। এবং আইএসের কাছ থেকে 2 বাংলাদেশের মুক্তির খবরে পরিবারের স্বস্তি, তবে দেশে ফিরে না আসা পর্যন্ত কাটছে না শঙ্কা। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবিও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।